দেখি আমরা কিন্তু এই বই থেকে পড়াচ্ছি ওপেন ইউনিভার্সিটির, সকলে এটা জানেন। আচ্ছা, পরবর্তীতে কি টপিক নিয়ে আলোচনা করবো সেটা একটু আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে কৃষি খামার ও কৃষিজোত, পাঠ হচ্ছে 2.2। এই কৃষি খামার ও কৃষিজোত নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা, আলোচনার পূর্বে আপনাদেরকে কিছু বোঝাতে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা প্রথমে বলে দিই। হ্যাঁ, আমার পড়ানোর স্টাইল হচ্ছে বুঝতে হবে। আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী না। হ্যাঁ, মুখস্থ করতে হয়, কখন করতে হয় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলি, আমি যাই পড়াই সেটা মনোযোগ দিয়ে, কোনো দিকে না তাকিয়ে আমার কথাগুলো শুনবেন, বুঝবেন, মন দিয়ে বুঝবেন যে আমি কি আসলে বোঝাতে চাচ্ছি। আর এটা কিন্তু একবারই সম্ভব। একবার আপনি আমার ভিডিওটা দেখে ফেললেন কোনো মনোযোগ না দিয়ে, দ্বিতীয়বার যখন আপনি এটা দেখতে বসবেন তখন অতটা মনোযোগ বসবে না। আপনার এই টপিকের উপরে আর কোনো ভিডিও আপনি দেখলে সেখান থেকে আপনার পড়াই হবে না। ঠিক আছে, আমার এখান থেকে দেখেন বা অন্য কোথাও থেকে দেখেন, প্রথমবার যখন আপনি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন আপনার পড়াটা একদম সহজ হয়ে গিয়েছে। আর যা পড়বেন, যেখান থেকে পড়বেন, শুধু আমার এখান থেকে পড়বেন তা বলি না, যেখান থেকেই পড়েন সেটা গুরুত্বপূর্ণ হলে নোট করে রাখেন। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম। বোঝাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আপনাদেরকে এই জন্য বলি, আপনারা প্রথমে বোঝেন যে কি আসলে বোঝাতে চাচ্ছি, সেটা আগে বোঝেন, তারপরে আপনি সেটাকে নোট করে রাখেন। দ্বিতীয়বার আর আমার এই ভিডিও দেখতে হবে না, আপনার ওই নোটটা দেখলেই নিজে নিজেই বুঝে যাবেন, পরীক্ষার সময় খুবই হেল্পফুল হবে। তো আমরা এখন পড়বো কৃষি খামার এবং হচ্ছে কৃষিজোত। তো তার আগে একটা জিনিস বোঝাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। মনে করেন এটা একজন মানুষ, ঠিক আছে, তো তার বেশ কিছু জমি আছে। এটা হচ্ছে জমি 1, এটা হচ্ছে জমি 2, 3, এটা হচ্ছে জমি 4। এই লোকের বেশ কিছু জমি আছে। এখন এই চিত্র থেকে আমরা কি বুঝবো আসলে, সেটা হলো প্রশ্ন। দেখেন, একজন লোকের বিভিন্ন দিকে খণ্ড খণ্ড জমি থাকতে পারে এবং এই জমিগুলা যদি চাষযোগ্য হয় বা সেখানে চাষ করা যাবে এমন জমি হয়, তাহলে এই জমিগুলাকে কৃষিজোত বলে। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে কৃষিজোতের ধারণাটা কি আরেকবার আমি রিপিট করি। একজন লোকের কাছে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড জমি থাকতে পারে। এই জমিগুলো যদি চাষযোগ্য হয় বা আবাদযোগ্য হয় তাহলে তাকে কৃষিজোত বলে। হ্যাঁ, এবার আসি কৃষি খামার কাকে বলে। এই যে লোকের কাছে মনে করেন এখানে আছে 1 বিঘা, এখানে আছে 2 বিঘা, এখানে আছে 2 বিঘা, এখানে আছে 1 বিঘা, মোট হচ্ছে 4 আর 2 6 বিঘা জমি আছে। এখন এই লোকের কাছে 10,000 টাকা আছে, 10,000 দিয়ে এই জমিতে 5,000 টাকা খরচ করতে পারবে, আর এই জমিতে 5,000 টাকা খরচ করতে পারবে। ঠিক আছে, তাহলে তার 10,000 টাকা শেষ। এখন বাকি 2টা জমিতে তিনি কিন্তু আর চাষ করতে পারবে না, এগুলা চাষ করা ছাড়াই থাকবে, এগুলা কোনোভাবে তিনি চাষ করতে পারবে না। এই 2টা জমিতে তিনি চাষ করতেছে, কারণ টাকার অভাবে এই 2 জমিতে চাষ করতে পারতেছে না। ঠিক আছে, তো এই কৃষক যে পরিমাণ জমিতে চাষ করে এটাই হচ্ছে কৃষি খামার। কৃষি খামার কাকে বলে? এই যে লোকটা এই যে 2টা জমিতে তিনি চাষ করতেছে, এটা হচ্ছে কৃষি খামার। কি এটা কৃষি খামার। অর্থাৎ একজন কৃষকের নিকট মোট আবাদযোগ্য জমি থেকে যে পরিমাণ জমিতে কৃষক চাষ করে সেটাই হচ্ছে কৃষি খামার। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, অনেকে আবার সংজ্ঞা চাইতে পারেন, সংজ্ঞাটা এখানে লেখা সম্ভব না, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। বইয়ের ভাষায় আপনারা যেভাবে সংজ্ঞাটা লিখবেন, লেখেন একজন কৃষকের অধীনে একটি নির্দিষ্ট বা ভিন্ন ভিন্ন স্থানে যে পরিমাণ আবাদযোগ্য জমি থাকে তাকে কৃষিজোত বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে কৃষি খামার কাকে বলে? একজন কৃষক তার অধীনে থাকা জমিগুলোর মধ্য থেকে যে পরিমাণ জমিতে উৎপাদন কার্যক্রম চালনা করে তাকে কৃষি খামার বলে। আশা করি বুঝতে পারছেন। আর এই বিষয়ে আমি মনে করি আপনাদের আর কোনো ভুল ধারণা থাকবে না। যারা মনোযোগ দিয়ে শুনছেন, আমি মনে করি এই 2টা বিষয় বুঝতে পারছেন। এই জমিতে চাষ করার জন্য আবার
এই চাষের ভিত্তিতে বা উৎপাদনের উপর নির্ভর করে খামারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। খামার 1 নাম্বার হচ্ছে বিশেষায়িত খামার, 2 নাম্বার হচ্ছে বহুমুখী খামার এবং 3 নাম্বার হচ্ছে মিশ্র খামার। এখন আপনারা বলবেন যে ভাই বিশেষায়িত খামার কাকে বলে? বিশেষায়িত খামার হচ্ছে যেই জমিতে একটা নির্দিষ্ট ফসল সারা বছর উৎপাদন করা হয় তাকে বলে বিশেষায়িত খামার। নির্দিষ্ট ফসল কেন, এই শব্দটা আমি কেন বললাম? আসলে দেখেন, আমরা অনেক জমি আছে আমার বাংলাদেশে, এই কিছু কিছু জমি আছে যেখানে সারা জীবন শুধু ধানই চাষ হয়, সারা জীবন সারা বছর ধানই চাষ হয়। তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ, যে খামারে একটি নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে বিশেষায়িত খামার। তাহলে যেই জমিতে সারা বছর একই ধরনের ফসল উৎপাদন করা হয় সেই খামারকে বলা হচ্ছে কি? বিশেষায়িত খামার। এরপর হচ্ছে বহুমুখী খামার। বহুমুখী খামার হচ্ছে আমাদের বাংলাদেশে এই বহুমুখী খামারটাই বেশি চাষ করা হয়। ঠিক আছে? কিভাবে? এই যে দেখেন আপনাদের জমি, আশেপাশে যে জমিগুলো আছে সেখানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। ধান কাটা হলে তখন আবার আলু বুনে, আলুর পরে পেঁয়াজ বুনে। তো এই যে সিজনাল বা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল বুনে একটা জমিতে, একটা খামারে একাধিক ফসল ফলানোকে বলা হচ্ছে কি? বহুমুখী খামার। যে খামারে একাধিক ফসল উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে বহুমুখী খামার। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আছে হচ্ছে মিশ্র খামার। মিশ্র খামারটা কি? মিশ্র খামার হচ্ছে, মনে করেন আপনার একটা জমি আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন, মনে করেন এটা হচ্ছে আপনার খামার। এই খামারে অর্ধেকে আপনি গবাদি পশু পালন, এক পাশে আপনি গবাদি পশু পালন করলেন, অন্য পাশে আপনি চাষ করলেন। এখন আপনি ধান চাষ করেন, আলু চাষ করেন, মরিচ চাষ করেন, যাই করেন করতেছেন। তো এখানে আমার একটা জমি আছে বা খামার আছে, এই খামারের অর্ধেকে আমি গবাদি পশু পালন করলাম এবং বাকি অর্ধেকে আমি ফসল চাষ করলাম। ঠিক আছে? এই যে চাষ পদ্ধতি, এটাকে বলা হচ্ছে মিশ্র চাষ পদ্ধতি বা মিশ্র খামার। এই খামারটাকে বলা হচ্ছে মিশ্র খামার। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আপনার উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে চাষ 2 প্রকার। আপনি যে উৎপাদন করতেছেন এই উদ্দেশ্য কি? ঠিক আছে? এই উদ্দেশ্যের ভিত্তিতে, উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে চাষ আবার 2 প্রকার। একটা হচ্ছে জীবন নির্বাহী খামার আর একটা হচ্ছে বাণিজ্যিক খামার। ঠিক আছে? তো এই জীবন নির্বাহী খামার এবং বাণিজ্যিক খামারটা আসলে কি একটু বলে দেই আপনাদেরকে। আমি এখানে লিখে দিলে একটু বেটার হয়, অনেকেই লিখে দেওয়া কি একটু প্রেফার করে বেশি। ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে কি, আমরা আগে টাইটেলটা লিখে নেই, উদ্দেশ্যের ভিত্তিতে চাষ। 1 নাম্বার হচ্ছে জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার। 2 নাম্বার হচ্ছে বাণিজ্যিক খামার। ঠিক আছে? এখন এই জীবন নির্বাহী খামার বা বাণিজ্যিক খামার কি আসলে? প্রথমে হচ্ছে জীবন নির্বাহী খামার। জীবন নির্বাহী খামার হচ্ছে যেই খামার তার পরিবারের ব্যয় নির্বাহের জন্য প্রতিষ্ঠিত বা গঠিত, তাকে জীবন নির্বাহী খামার বলে। 2 নাম্বার হচ্ছে বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামারটা হচ্ছে শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত। ঠিক আছে? এটা হচ্ছে বাণিজ্যিক খামার। এখন একটু ডিটেলসে বলি যে বাণিজ্যিক খামার আর হচ্ছে আপনার জীবন নির্বাহী খামারের সম্পর্কে। এখন দেখেন, জীবন নির্বাহী খামারটাকে আত্মভোগী খামারও বলা হয়ে থাকে। হ্যাঁ, এবং আমরা যখন এটার পার্থক্যটা দেখব তখন আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন যে জীবন নির্বাহী খামার এবং হচ্ছে আপনার বাণিজ্যিক খামারের পার্থক্য। মূলত খ নাম্বারে এই পার্থক্যটা আসে, যার কারণে আপনাদেরকে এটা পড়ানো। ঘতে তেমন আসে না, যদি আসে তাহলে আপনারা ওই পার্থক্য থেকেই দিয়ে দিতে পারবেন আশা করি। ঠিক আছে? এখন আমরা পার্থক্যটা লিখে দিচ্ছি, জীবন নির্বাহী খামার এবং হচ্ছে বাণিজ্যিক খামার। ঠিক আছে? আপনারা এগুলো কিন্তু নোট করে রাখবেন। আমি কিন্তু সবকিছু লিখে দিতে পারি না, মুখে বলি। ঠিক আছে? মুখে বললে তখন আপনারা সেটার সাথে সাথে নোট করে নেবেন। তার পূর্বে একটা কথা বলে দিই, আমি যে পয়েন্টগুলো বলি, বলার পরে কি করবেন, যখন সেটা বোর্ডে লেখা হয়ে যাবে তখন আপনি পজ করবেন। পজ করে সেগুলো আপনার নোটে টাইপ করবেন। করার পরে
তার পরবর্তী যে কথাগুলো বা লেকচারগুলো বলবো সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পরে আবারও পজ করবেন, তারপর আমি এখানে যা লিখবো সেগুলো আপনি খাতায় নোট করবেন। এটা হচ্ছে পড়ার পদ্ধতি, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে এভাবে পড়তাম, যার কারণে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি। এটা কিন্তু কেউ বলবে না, শুধু পড়াইলেই হবে না, আপনাদেরকে এই বিষয়গুলো একটু ধরিয়ে দিতে হবে, যার ফলে আপনারা খুব সহজেই কিন্তু এই পড়াগুলো আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? এবার আমরা পার্থক্যে যাই। প্রথম জীবন নির্বাহী খামার এবং হচ্ছে বাণিজ্যিক খামার, ঠিক আছে? আমরা এটাকে একটু বড় করে দিলাম। অ্যান্ড প্রথম হচ্ছে সংজ্ঞা, এই দুইটার সংজ্ঞা দিবেন। আমি যেমন বললাম, পারিবারিক ব্যয় নির্বাহের জন্য যে খামার গঠিত হয় তাকে বলে জীবন নির্বাহী খামার। এখানে 1 নম্বরে আমরা এই সংজ্ঞাটা লিখে দিব, ঠিক আছে? সংজ্ঞাটা আমি এখানে লিখলাম না, আপনারা লিখে নেবেন। এখানেও 1 নম্বরে বাণিজ্যিক যে এটা দিব, সংজ্ঞাটা দিব, সেটা হচ্ছে যেই খামার শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত তাকে বাণিজ্যিক খামার বলে, ঠিক আছে? এখানে আপনি সংজ্ঞাটা দিবেন। আচ্ছা, আপনারা এখানে সংজ্ঞা লিখে দিবেন 1 নম্বরে বাণিজ্যিক এবং জীবন নির্বাহী। 2 নম্বর হচ্ছে যেই পার্থক্যটা লিখবেন সেটা হচ্ছে বিক্রয়ের প্রয়োজন নাই। যেহেতু আমরা পরিবারের ব্যয় নির্বাহের জন্য জীবন নির্বাহী খামার উৎপাদন করে, তাহলে এই ফসল বিক্রয়ের প্রয়োজন নেই, ঠিক আছে? বিক্রয় এর প্রয়োজন নেই বা বাজারজাতকরণের প্রয়োজন নেই, এটা লিখলেও হবে। 2 নম্বর হচ্ছে যেহেতু আমরা বাণিজ্যিক খামার, তাহলে মুনাফার উদ্দেশ্যে এখানে উৎপাদন করা হয়, যার ফলে এখানে আমাদের লিখতে হবে যে বাজারজাতকরণের প্রয়োজন আছে বা বিক্রয়ের প্রয়োজন আছে, ঠিক আছে? বাজারজাত আছে। এরপর 3 নম্বরে যে পার্থক্যটা দেখাবেন, এই জীবন নির্বাহী খামারের আয়তন কম বা পুঁজি কম বা মূলধন কম, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমে লিখতে হবে আয়তন স্বল্প। তো এখানে আপনার আয়তন স্বল্প বা ছোট দিলেও হয়, আর এখানে আপনি আয়তন বড়। এরপর হচ্ছে 4 নম্বর পার্থক্য, এখানে হচ্ছে পুঁজি কম। আপনার জীবন নির্বাহী খামারে যেহেতু শুধুমাত্র ছোট একটি জায়গার মধ্যে ফসল উৎপাদন করবে এবং শুধুমাত্র পরিবারের ব্যয় নির্বাহের জন্য করবে, সেহেতু বেশি মূলধন লাগে না, ঠিক আছে? অধিকাংশ মানুষই কিন্তু আপনার গরিব কৃষক, যার কারণে পুঁজি কম থাকে, ঠিক আছে? পুঁজি কম। কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে আবার পুঁজি কম থাকে না, যেহেতু তিনি মুনাফা অর্জনের জন্য ফসল উৎপাদন করবে, জায়গা কিন্তু কম না, খামার থাকবে অনেক বেশি, অনেক জায়গায় তিনি অনেক বিশাল বড় জায়গায় তিনি আর কি উৎপাদন কার্যক্রম চালনা করবেন। সেক্ষেত্রে পুঁজি অনেক বেশি থাকবে বা মূলধন বেশি, ঠিক আছে? পুঁজি বেশি থাকবে, ব্যাস। এরপর হচ্ছে অদক্ষ কৃষক বা দক্ষতা কম। আমরা এখানে লিখতে পারি যে দক্ষতা কম, এবং আমরা বাণিজ্যিক ক্ষেত্রে লিখতে পারি উৎপাদন দক্ষতা বেশি। 6 নম্বর হচ্ছে আবার আপনার অর্থনীতিতে অবদান কম, আর বাণিজ্যিক হচ্ছে অর্থনীতিতে অবদান বেশি। জীবন নির্বাহী খামার হচ্ছে আমাদের দেশের অর্থনীতিতে কম অবদান রাখে, যেহেতু ছোট ছোট জমি আর উৎপাদন কম হয়, তাই জীবন নির্বাহী খামার আমাদের অর্থনীতিতে কম অবদান রাখে। তাহলে আমাদের এখানে লিখতে হবে অর্থনীতিতে অবদান কম, এবং বাণিজ্যিক ক্ষেত্রে যেহেতু বৃহৎ আকারে উৎপাদন হয়, যার ফলে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখে হচ্ছে এই বাণিজ্যিক খামারগুলো, ঠিক আছে? তো অর্থনীতিতে বেশি, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। আমি বেশি পার্থক্য দিলাম না, আপনারা এই কয়টা পার্থক্য লিখে দিবেন, ব্যাস, তাতেই হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এখন একটু পজ করে এগুলো একটু লিখে নেন, পরবর্তীতে আবার মুছে ফেললে কিন্তু ঝামেলা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে মালিকানার ভিত্তিতে আমাদের খামার আবার 3 প্রকার, ঠিক আছে? একটা খামারের মালিক কিন্তু 3 জন থাকতে 3 ধরনের হতে পারে, ঠিক আছে?
তো মালিকানার ভিত্তিতে আমাদের খামার কিন্তু আবার 3 ধরনের, ঠিক আছে। একটা খামারে মালিক 3 ধরনের ব্যক্তি বা সংস্থা হতে পারে। আপনাদেরকে আমি একটু লিখে দেখাচ্ছি, যদিও সময় বেশি লাগতেছে, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে। তো মালিকানার ভিত্তিতে আমাদের খামার হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার, 2 নাম্বার হচ্ছে সমবায় খামার, 3 নাম্বার হচ্ছে যৌথ খামার। আচ্ছা, আমরা কিন্তু খামার পেয়ে গেলাম 3টি, ঠিক আছে। মালিকানার ভিত্তিতে খামার 3 প্রকার। 1 নাম্বার ব্যক্তি মালিকানাধীন খামার। ব্যক্তি মালিকানাধীন খামার কাকে বলে? আবার ব্যক্তি মালিকানাধীন খামার হচ্ছে যেই খামার শুধুমাত্র একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, তাকেই বলে ব্যক্তি মালিকানাধীন খামার। 2 নাম্বার হচ্ছে আপনার সমবায় খামার, ঠিক আছে। সমবায় খামারটা আসলে কি? আচ্ছা, সমবায় খামারটা হচ্ছে কি, কয়েকজন কৃষক মিলে তারা তাদের জমি দেয়, শ্রম দেয়, মূলধন দেয়, দেওয়ার পরে সকলে সম অধিকারের ভিত্তিতে যেই খামারটা পরিচালনা করে তাকে বলা হচ্ছে সমবায় খামার। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে যৌথ খামার। যৌথ খামার হচ্ছে আপনার যেই খামারে আর কি একাধিক মানুষ মিলে একটি খামার পরিচালনা করে এবং যে খামারে যে যত বেশি শ্রম দেয়, মূলধন দেয়, যত বেশি অবদান রাখে, সে তত বেশি মূলধন আর কি মুনাফাটা পায়, ঠিক আছে। এ ধরনের শর্তে যে খামারটা প্রতিষ্ঠিত তাকে বলা হচ্ছে যৌথ খামার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর হচ্ছে আয়তনের ভিত্তিতে খামার। আয়তনের ভিত্তিতে খামার হচ্ছে আবার 4 প্রকার, ঠিক আছে। 1 নম্বরে হচ্ছে প্রান্তিক খামার এবং এর আয়তন হচ্ছে 0.05 একর হতে 0.49 একর, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে ক্ষুদ্র আয়তন খামার। এর আয়তন হচ্ছে 0.249 একর, ঠিক আছে। এরপর হচ্ছে মাঝারি খামার। এর আয়তন হচ্ছে 2.50 থেকে 7.49 একর, ঠিক আছে। এরপর হচ্ছে বৃহদায়তন খামার। এর আয়তন হচ্ছে 7.49 একর এর অধিক। আচ্ছা, একটা কথা এখানে আপনাদের বলে দিই, এই যে আয়তন, এই আয়তনের পরিমাপ করা হয় মূলত একর দ্বারা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আপনাদেরকে এখানে বুঝাই যাচ্ছে যেই জমির পরিমাণ 0.05 থেকে 0.49 একর হবে সেই জমিকে আপনার প্রান্তিক খামার বলে, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষুদ্র আয়তন খামার। যেই খামারের পরিমাণ হবে বা আয়তন হবে 0.49 থেকে 2.49 একর। এই পরিমাণ জমি, যে কোনো জমির আয়তন যদি এই পরিমাণ হয় তাহলে সেটা ক্ষুদ্র আয়তন খামার। যদি মাঝারি খামার হয় তাহলে এই জমির আয়তন হবে 2.50 থেকে 7.49 একর। আচ্ছা, বৃহদায়তন খামার এটা হচ্ছে কি 7.49 একর সমমান বা এর চাইতে বেশি পরিমাণের জায়গায় যদি উৎপাদন কার্য পরিচালনা করা হয় সেটাকে বলা হচ্ছে বৃহদায়তন খামার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা এগুলা কিন্তু আপনার পরীক্ষায় খুব বেশি আসে, ঠিক আছে। এখন আপনাদের আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে আদর্শ খামার। আদর্শ খামারটা কি? দেখেন, এখানে কয়েকটা ধরনের খামার আছে। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এখান থেকে কোনটা আদর্শ খামার, আমি কিভাবে বলবো? আদর্শ খামার আবার কাকে বলে, এটা তো আপনাদের প্রশ্ন মনে আসতে পারে। যেই খামারে আপনি শ্রম, মূলধন, এরপর হচ্ছে যন্ত্রপাতি প্রয়োগ করার পরে সর্বোচ্চ উৎপাদন হয়, সেটাকে বলা হচ্ছে আদর্শ খামার। এখন আমরা
কিভাবে বুঝবো আদর্শ খামার বা আদর্শ জমির আয়তন কত? হ্যাঁ, আয়তন হচ্ছে 3 একর। 3 একর জমিতে আপনার যন্ত্রপাতি, মূলধন, শ্রম এগুলা প্রয়োগ করার মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায় এবং এই 3 একর জমি বা এই খামারকে 3 একরের খামারকে বলা হচ্ছে একটি আদর্শ খামার। আশা করি বুঝতে পারছেন।